ফার্স্ট সেটের ফার্স্ট কোশ্চেন আমরা প্রথম আলোচনা করছি। প্রথম কি বলা হয়েছে যে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা লেখো। ওকে, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা। মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞায় কি বলা হয়েছে? মহাকর্ষীয় ধ্রুবকের যে সংজ্ঞা, তাতে বলা হয়েছে যে দুটি একক ভরের বস্তুকণা যদি একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। তাকে বলা হবে কি না, মহাকর্ষীয় ধ্রুবক। কেন? দেখো, আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানতে পারি যে দুটো বস্তু যদি থাকে, যে m1 এবং m2 ভরের বস্তু এবং উভয়ের মধ্যে যদি দূরত্ব r হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে ওদের মধ্যেকার ক্রিয়ারত বল কিসের সমানুপাতিক? দুটো ভরের গুণফলের সমানুপাতিক এবং উভয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম, দেখো খেয়াল করে, যে F ভ্যারিজেজ m1 m2 বাই r²। তো সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা কি ইউজ করেছিলাম? F ইকুয়ালস টু g m1 m2 বাই r²। এই যে g, এই জিটাকে কি বলা হচ্ছে? এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জি কি পাচ্ছি? দেখো তো, আমরা জি পাচ্ছি জি ইকুয়ালস টু এফ r² বাই m1 m2। ওকে, তো যখনই আমরা m এর মান 1 করছি, m2 এর মান 1 করছি এবং r এর মান যখন 1 করছি, তখন কি হচ্ছে না, জি ইকুয়ালস টু হচ্ছে এফ। তো সেখান থেকে আমরা সূত্রটা পেয়েছি যে দুটি একক ভরের বস্তুকণাকে যদি একক দূরত্বে রাখা হয়, তাদের মধ্যকার যে বল ক্রিয়া করবে তাই বলা হবে কি, মহাকর্ষীয় ধ্রুবক। তো চলো এরপর আমরা আসি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। ওকে, এরপর বলছি মহাকর্ষীয় ধ্রুবকের মান। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? সিজিএস পদ্ধতিতে 6.670 ইন্টু 10⁻⁸ সিজিএস ইউনিট, বা আমরা বলতে পারি ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। তো ডাইন সেন্টিমিটার পার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, অথবা এবং এসআই বা ইনকেস পদ্ধতিতে কি বলছি, 6.670 ইন্টু 10⁻⁻11 এসআই ইউনিট, বা নিউটন মিটার স্কোয়ার বা পার কেজি স্কোয়ার। কি করে পেয়েছি আমরা? কারণ আমরা দেখেছি জি ইকুয়ালস টু এফ r² বাই m1 m2। ওকে, তাহলে কি জি এর একক কি হবে? এফ এর একক কি আছে? দেখো, নিউটন, r² কি হবে? মিটার স্কোয়ার, এবং নিচে m1 m2 অর্থাৎ ভরের স্কোয়ার, কেজি স্কোয়ার। ওকে, চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেন কি না, মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কি? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কি এবং ভূপৃষ্ঠের মান কত? ওকে, তাহলে দেখো, মুক্তিবেগ বা সংজ্ঞাতে কি বলা হয়েছে যে পৃথিবী বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে ছুঁড়লে বস্তুটি ওই পৃথিবী বা গ্রহের অভিকর্ষজ ক্ষেত্র থেকে কি না দূরে চলে যায়। কোথায়? না মহাশূন্যে। কোথায়? না মহাশূন্যে বিলীন হয়ে যায়, আর এখানে কি ফিরে আসে না। সেই বেগটাকে বলা হবে, যদি এই বেগটা ভি হয়, তাহলে এই ভিকে বলা হবে এই গ্রহ বা উপগ্রহের মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে এর মান কত? পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড। অর্থাৎ কি, এই পৃথিবী পৃষ্ঠে যদি কোনো একটি বস্তুকে এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়, তাহলে ওই বস্তুটি মহাশূন্যে বিলীন হয়ে যায়, আর এই পৃথিবীতে সে ফিরে আসে না। তো চলো এরপর আসছি মুক্তিবেগের বস্তুর ভরের ওপর কিভাবে নির্ভরশীল। কি কোশ্চেনটা কি আছে দেখো, মুক্তিবেগ বস্তুর ভরের ওপর কিভাবে নির্ভরশীল। তো অ্যান্সার কি না, অ্যান্সারটা এভাবে লিখবে যে মুক্তিবেগ গণনার সময় আমরা কি দেখেছি, ভি ইকুয়ালস টু, এটা হচ্ছে কি, এইটা মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি, ভি ইকুয়ালস টু √2 জি এম বাই আর, এবং অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা কি জানি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এম বাই r²। তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে আমরা পাচ্ছি এই দেখো gm/r² এর পরিবর্তে দেখো এখানে gm/r, এখানে যদি আমরা আরেকটা r করি
এবং উপরে যদি আমরা আরেকটা আর করি তাহলে কি হচ্ছে gm/r²। তাহলে gm/r² আমরা কি লিখতে পারি, এখানে g লিখতে পারি। তো সেখান থেকে আমরা লিখতে পারি দেখো √2gr। তাহলে ভিটা কিসের সঙ্গে না, দেখো ভিটা কিন্তু এই যে আর এর সঙ্গে কি না বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি দেখতে পেলাম আমরা যে কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের ওপর কোনোভাবেই নির্ভর করছে না। ভরের ওপর কি নির্ভর করছে? আছে, এখানে স্মল এম কোথাও আছে? স্মল এম কিন্তু কোথাও নেই। কি আছে না কার উপর ডিপেন্ড করছে? যেখান থেকে ছোড়া হচ্ছে, যদি পৃথিবীর ক্ষেত্রে ধরা হয় তাহলে কি না এই পৃথিবীর ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর আয়তনের উপর ডিপেন্ড করছে। তাহলে যে জায়গা থেকে ছোড়া হবে সেই জায়গা কত বড় অথবা তার আয়তন বেশি না কম তার উপর ডিপেন্ড করছে সেখানে মুক্তিবেগের মান বেশি না কম হবে। দেখো পৃথিবীর থেকে চাঁদের আর এর মান কম, সেক্ষেত্রে কি হবে, এখানে যদি মুক্তিবেগ আমরা vm ধরি সেটাও কিন্তু কি হবে কম। কার থেকে না vmটা কার থেকে কম হবে? vmটা এই পৃথিবীর যে এসকেপ ভেলোসিটি তার থেকে চাঁদের মুক্তিবেগ কম হবে। চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে, যে মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের সংজ্ঞা দাও। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ওকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল তাহলে কাকে বলছে? যদি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ধরি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলে। ওকে, সুতরাং মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব কি হবে না ওই বিন্দুতে রক্ষিত একক ভরের মহাকর্ষীয় স্থিতিশক্তি কি, তাই তো? অর্থাৎ কি হচ্ছে না মহাকর্ষীয় স্থিতিশক্তি সমান যে রিলেশনটা আমরা পাচ্ছি, দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি সমান ভর, ওই বস্তুর ভর ইন্টু মহাকর্ষীয় বিভব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রিলেশন। আচ্ছা, এটা 1 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। তারপর আসছি নেক্সট কোশ্চেন, যে অভিকর্ষীয় ত্বরণের মান কি হবে যদি 1 নম্বরে বলেছে যে যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায়, এবং 2 নম্বরে বলেছে পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, চলো আমরা আগে প্রথমেরটা দেখি। পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায়, ওকে, দেখো ভূপৃষ্ঠে থিটা অক্ষাংশে আবর্তনের জন্য কোনো বস্তুর পরিবর্তিত অভিকর্ষীয় ত্বরণ যে রিলেশনটা আমরা জানি যে জি থিটা যদি অক্ষাংশ হয় তাহলে জি থিটা ইকুয়ালস টু কি না জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। আরটা হলো কি না পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে বস্তুটি যদি নিরক্ষরেখায় থাকে থিটা 0 হয়, আর থিটা যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো তাহলে এই cos 0 মান কত 1, cos 0 মান 1, যদি cos 0 মান 1 হয় তাহলে সেই ক্ষেত্রে জি থিটা ইকুয়ালস টু কি হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে আবর্তন বেগ যদি বন্ধ হয়ে যায়, যেটা আমরা ফার্স্ট কেস ধরেছি, আবর্তন বেগ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে কৌণিক বেগ 0। কৌণিক বেগ যদি 0 হয়ে যায় তাহলে জি থিটা ইকুয়ালস টু কি হবে, এই পার্টটা যদি না থাকে তাহলে জি থিটা ইকুয়ালস টু জি, এই যে আমরা পাচ্ছি। এরপর যদি পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ এই পার্টটা যদি বৃদ্ধি পায় তাহলে দেখো কি আমরা পেলাম যে জি থিটা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এই পার্টটা যদি বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পাওয়া মানে এই টোটালটা কি হবে হ্রাস পাবে, এই টোটালটা হ্রাস পাবে, তাই তো? এইটা যদি বৃদ্ধি পায় ওমেগাটা তাহলে ওমেগা স্কোয়ার আর বৃদ্ধি পাবে এবং জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা হ্রাস পাবে, অর্থাৎ জি থিটা হ্রাস পাবে, যেটা দেখো জি থিটা হ্রাস পেয়েছে, তাই তো? ওকে, চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে তাহলে ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ডব্লিউ, এখন পৃথিবীর ভর অভিন্ন রেখে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ওই বস্তুটির ওজন কত হবে। দেখো আমরা জানি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত হয়, অভিকর্ষীয় ত্বরণের মান জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, কোথা থেকে আমরা পেয়েছি, আমরা এই ক্যাপিটাল জি এবং স্মল জি এই দুটোর যে রিলেশন সেখান থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। এবার দেখো আর যদি দ্বিগুণ হয়ে যায়, কি আর যদি দ্বিগুণ হয়ে যায়
তাহলে সাপোজ ধরলাম অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি জিএম বাই 2r এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি 1/4 ইন্টু জিএম বাই আর স্কোয়ার। জিএম বাই আর স্কোয়ার কত না জি, তাহলে আমরা লিখতে পারি জি বাই 4। তাহলে প্রথমে ওজন ছিল ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি ডব্লিউ ড্যাশ হয় ওজন, তাহলে এম ইন্টু জি ড্যাশ অর্থাৎ এম ইন্টু জি বাই 4 অর্থাৎ এম জি বাই 4 অর্থাৎ কত হলো না 1/4 হয়ে গেল। আগের যা ওজন ছিল সেই বস্তু ওজনের তুলনায় 1/4 হলো। তো দেখো, যারা সময় করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে বা তোমরা ভিডিওটা স্টপ করে যদি এগুলো তুলে রাখতে পারো খুব ভালো হয়। এবং যারা পারবে না তাদের জন্য একটা আমরা কোর্স নিয়ে এসেছি, একটা কোর্স আছে যেটা হচ্ছে পিডিএফ কোর্স। তোমরা চাইলে সেই পিডিএফ কোর্সটা নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করছি পরের কোশ্চেন কি বলা আছে না, একটা স্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে কত, ই ভেক্টর ইকুয়ালস টু 25 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এখন বলা আছে যে 4 কেজি ভরের বস্তুকে 0, 0 বিন্দু থেকে 2, 3 বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হবে। এটা হবে কৃতকার্য। ওকে, কৃতকার্য কত করতে হবে। দেখো আমরা কি জানি, ই ইকুয়ালস টু এফ বাই এম রিলেশনটা, আর এফ ইকুয়ালস টু ই এম। আবার কৃতকার্য সমান কত, এই এফ ইন্টু সরণ এফ ডট এস। তাহলে এফ এর পরিবর্তে আমি ই এম বসালাম, ই এম, তাহলে এম ইন্টু ই ডট এস। ই এর মান তো দেওয়াই আছে, দেখো 25 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আবার এসটা কত হয়েছে দেখো, 0, 0 বিন্দু থেকে 2, 3 বিন্দু পর্যন্ত যদি নিয়ে যেতে হয় তাহলে এস কত হবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। আর এম এর মান তো বলাই আছে 4 কেজি বলাই আছে এম এর মান। তাহলে আমরা এম এর মানটা বসালাম এবং ই ডট এস যদি করা হয় তাহলে কত হবে দেখো তো, দেখো 25i প্লাস 25j। ওকে, 25i প্লাস 25j ডট 2i প্লাস 3j। তাহলে কত হবে বলো তো, 25 ইন্টু 2 50 i কে বাই ইকুয়ালস টু 1। ওকে, তারপরে দেখো প্লাস কত 25 ইন্টু 3, 25 ইন্টু 3 কত 75 j কাপ j ইকুয়ালস টু 1। তাহলে এটা আমরা পাচ্ছি 125 ইন্টু কত, এম এর মান কত 4। এই এম এর মান দেখো 4 যদি হয়, এটা ই ডট এস, তাহলে কত হবে এটা টোটাল 500, যেটা আমরা পেয়েছি দেখো 500। তাহলে কৃতকার্য কত, কৃতকার্যের একক এসআই এককে, যেহেতু এখানে এসআই এককে সবগুলো আছে কেজিতে আছে, তাহলে হবে 500 জুল। আসছি নেক্সট কোশ্চেনে কি বলা আছে দেখো, যে মহাকর্ষীয় ধ্রুবককে আমরা সর্বজনীন ধ্রুবক বলি কেন। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র পার্থিব ক্ষুদ্র দূরত্ব বা মহাকাশে তোমরা যেভাবে উত্তরটা লিখবে, কারণ উত্তরটা এবার তো তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন, এমসিকিউ নয়, তো কিভাবে 2 নম্বরের মধ্যে তোমরা অ্যান্সারটা লিখবে, এখানে অ্যান্সারটা সেভাবেই লিখে দেওয়া আছে। তো কি বলা আছে যে মহাকাশের বিস্তর নাক্ষত্রিক দূরত্বের বেলাতে সমভাবে প্রযোজ্য, যেমন ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য, আবার খুব লার্জ ডিস্টেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো এই সূত্রের সাহায্যে কি হয়, যেমন জ্যোতিষ্ক মণ্ডলীর গণনা করা হয় এবং সূর্যের চারিদিকে গ্রহগুলির গতিবিধিও যেমন সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। আবার এতে কি করা হবে, এটার মাধ্যমে আবার খুব আণুবীক্ষণিক যে দূরত্ব সেগুলোকেও কি করা হয়, সেগুলোকেও মাপা যায়। আবার এই যে সূত্র, এটা কি নিরপেক্ষ, মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ কোন মাধ্যমে কোন বস্তু আছে সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করছে না, ওই মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। এবং বস্তুকণা দুটির প্রকৃতি, উষ্ণতা এবং রাসায়নিক উপাদান এগুলোর সম্পর্কেও নিরপেক্ষ, অর্থাৎ এগুলোর উপর ডিপেন্ড করছে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, শুধু বস্তু দুটোর ভরের উপর ডিপেন্ড করছে এবং বস্তু দুটো একে অপরের থেকে কতটা দূরত্বে আছে সেই দূরত্বের উপর ডিপেন্ড করছে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। তাই এই জন্যই এই সূত্রকে সর্বজনীন ধরা হয়েছে। চলো আসছি এই সেটের লাস্ট কোশ্চেনে, যে নিউটনের মহাকর্ষীয় সূত্রের 2টি সীমাবদ্ধতা লেখো। দুটো সীমাবদ্ধতা কি কি, এখানে দেখো তোমরা দুটো পড়লে দুটো করবে, একটা পড়লে একটা করবে। যদি 1 নম্বরের একটা পড়ে তোমরা একটা করবে, 2 নম্বরে দুটো পড়তে বলে দুটো করবে। তো আমি টোটাল 4টা আলোচনা করেছি এখানে। তো দেখে নাও, মহাকর্ষ সূত্রের ব্যতিক্রম
তার সীমাবদ্ধতাগুলো কি কি দেখো, বস্তুর গতিবেগ আলোর গতিবেগের যদি কাছাকাছি হয়, আলোর গতিবেগের কাছাকাছি হয়, অর্থাৎ কার কাছাকাছি, নিয়ার অ্যাবাউট সি, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যদি এর কাছাকাছি হয় বেগ, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্র প্রযোজ্য হবে না, অর্থাৎ সেখানে ত্রুটি দেখা দেবে। এছাড়া দেখো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের পরিমাণ পর্যবেক্ষকের স্থিতি বা গতির উপর ডিপেন্ড করছে। পর্যবেক্ষকের স্থিতি বা গতি, অর্থাৎ এই দুটো বস্তুর মধ্যে যে পরিমাণ বল আমরা মাপতে পারবো, যদি আমি স্থির থাকি, অ্যাজ এ পর্যবেক্ষক হিসাবে যদি স্থির থাকি তাহলে একরকম হবে, আবার আমার যদি মুভমেন্ট থাকে, আমার যদি একটা নির্দিষ্ট গতিবেগে আমি যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। সূর্যের খুব নিকটবর্তী অঞ্চলে, অর্থাৎ সূর্যের যে চারিপাশে যে অঞ্চলটা খুব নিকটবর্তী অঞ্চল, যেখানে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, তো এই যে চারপাশের অঞ্চলটা, এই জায়গাতে কিন্তু ব্যতিক্রম হবেই নিউটনের মহাকর্ষ সূত্র। আর পারমাণবিক দূরত্ব তথা অতি ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রেও কিন্তু কিছু ত্রুটি লক্ষ্য করা যাবে। তো চলো, এরপর ফিরছি আমরা পরবর্তী সেট নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।